ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। আজকের এই ভিডিওতে ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো, দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় ক্লাস 6 এ অঙ্কের নাম্বার থাকবে 25, সময় থাকবে 1 ঘন্টা। এবার একের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি প্রশ্ন, 5 নাম্বার। একের 1 নাম্বার, এককের অঙ্ক প্রদত্ত কি হলে সংখ্যাটি কখনো পূর্ণবর্গ হতে পারে না। এটা কিন্তু যথেষ্ট ট্রিক্সি একটা ম্যাথমেটিক্স। একদম ট্রিক্সের সাহায্যে আমরা করতে পারি। খুবই সোজা টাইপস। দেখো, লক্ষ্য করো, এককের অঙ্ক, তুমি চিন্তা করো, যদি চিন্তা করি একের স্কোয়ার মানে কি? 1 গুণ 1 একই হচ্ছে। বর্গ মানে কি? তার স্কোয়ার করা, তাই কিনা? এবার দেখো, যদি আমি চিন্তা করি যে 2 এর স্কোয়ার, যদি আমি চিন্তা করি তাহলে 2 দুগুণে কত হচ্ছে? দেখো, 2 × 2 ইকুয়ালিটি কত আসছে? 4 আসছে। একদম সিম্পল কনসেপ্টে বুঝবো। 3 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কি আসবে? 3 × 3 ইকুয়ালস টু কত আসবে বলো? 3 × 3 = 9, 9 আসছে লাস্টে। এইভাবে তুমি যদি 4-এর স্কোয়ার করো তাহলে কত আসবে? দেখো 16, লাস্টের সংখ্যাটা কিন্তু 6 আসছে, তাই কি না? এবার যদি দেখো 5-এর স্কোয়ার করো তাহলে লাস্টের সংখ্যা কত আসছে? 25। দেখো লাস্টে কত আছে? 5। এই যে দেখো 5 পড়ে আছে। 6-এর স্কোয়ার করলে কত আসবে? দেখো 36, লাস্টে কত আছে? দেখো লাস্টে আছে 6। এবার যদি 7-এর স্কোয়ার করো তাহলে 7 কত হবে? 7 7 49, মানে লাস্টে কত আছে? দেখো 9। যদি 8-এর স্কোয়ার করো তাহলে 8 8 64, 64, তাহলে লাস্টে কত আসছে? দেখো 4 আসছে। 9-এর স্কোয়ার করলে কি আসবে? দেখো 9 9 81, 81, মানে 1 হচ্ছে। আমি প্রত্যেকটা অঙ্ক কনসেপচুয়াল তোমাকে বোঝানো, তুমি ভালো করে বুঝতে পারো। দেখো 10-এর স্কোয়ার করলে 10 10 কে 100, তাই না? এবার তুমি বলো লাস্টের সংখ্যাটা, এবার খেয়াল করো তুমি এখানে দেখো, আমি প্রথম থেকে লিখছি। দেখো এটা 5 5 আছে, 1 আছে, 4 আছে, 9 আছে, 6 আছে, 0 আছে, এখানেও 6 আছে, এখানেও 9 আছে, এখানে আছে 4। তুমি আমাকে বলো এখানে একাশির 1 আছে, তুমি আমাকে বলো এখানে কোথাও কি 2 আছে? নেই তো। 5 থাকা দরকার, 5 আছে। 2 থাকা দরকার, 2 কিন্তু নেই, কিন্তু 4 আছে। তুমি কোথায় 4 আছে তুমি লক্ষ্য করো। এখানে এখানে 4 আছে, তাই না? 6 থাকা দরকার, 6 কি আছে? এই দেখো এখানে 6 আছে। একমাত্র মিসিং নাম্বার কোনটা? তুমি যদি চিন্তা করো, মিসিং নাম্বার কিন্তু একমাত্র এই সংখ্যাটা। চলো কালার চেঞ্জ করে দিই, তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এই যে সংখ্যাটা আছে 2, এই 2 কিন্তু কোথাও খুঁজে পেলাম না আমি। পেলাম কি? পেলাম না। তার জন্য এখানে বলছি যে এককের অঙ্ক প্রদত্ত কি হলে সংখ্যাটি কখনো পূর্ণবর্গ হতে পারে না। সেটা হচ্ছে কি, 2 হলে সেটা কখনো পূর্ণবর্গ হতে পারে না। সেটা কি হবে? রুট আবার ফরমেশনে কিন্তু বর্গমূলের একটা মান বেরোবে। এরকম প্রত্যেকটা অঙ্কের সুন্দর একটা লজিক আছে। সেই লজিক যদি তুমি বোঝো, অঙ্ক তোমার কাছে সেই সোজা মনে হবে। বুঝতে পারছো তো? তাহলে আমাদের উত্তর কি হলো? 2 হলো। তারপর দেখো নেক্সট বলছে 0.25 এর 25% সমান সমান কত হবে? আমাদের লিখতে হবে। এবার এটাকে আমরা সুন্দর করে চলো সলভ করি। অঙ্ক মানে সোজা জিনিস। দেখো 0.25, এবার এর মানে কি বলতো? এর মানে হচ্ছে গুণ চিহ্ন। মনে রাখবা, এর মানে কি? এর মানে হলো গুণ চিহ্ন। ওকে, তাহলে এর মানে কি হলো? গুণ চিহ্ন। তাহলে এর জায়গায় আমরা গুণ চিহ্ন দেবো। এখানে আছে 25। চলো আরেকটা কনসেপ্ট আমরা বুঝি। দেখো 5% মানে কি? ভালো করে বুঝি, কারণ পার্সেন্টেজ সূচক রাশিও আছে তো। দেখো 5% মানে 5/100। এত সোজা? হ্যাঁ, অঙ্ক সোজাই হয়। যদি বলি যে ধরো ধরো 8% যদি বলি, তাহলে 8% মানে কি? উপরে 8 লিখবো, নিচে লিখবো 100। কঠিন কঠিন কনসেপ্ট সোজা সোজা ভাবে করতে হবে। তাহলে এখানে কত আছে? 25%। তাহলে 25% কি হবে? দেখো 25/100, তাই কি না? এইবার তুমি চিন্তা করো, এই যে 25 আর 25 গুণ করলে কত হয়? 25 25 গুণ করলে 625 হয়, তাই কি না? বুঝতে পারছো তো? এবার এখানে দশমিক আছে, এই যে দেখো এখানে 2 ঘর আগে দশমিক আছে। তাহলে আমরা এখানে গুনবো একটা, দুটো, তাহলে এখানে আমাদের দশমিক হবে, ঠিক? তাকে আবার 100 দিয়ে ভাগ করতে বলছে। এবার আমরা কি করব? এই যে দেখো নিচে 100 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা কি করব? এই যে 100 সংখ্যাটাকে ডাইরেক্ট আমরা করতে পারি 625। কতগুলো সংখ্যা? দুটো শূন্য আছে। দেখো এখানে কিন্তু দশমিকের পরে আমাদের একটা সংখ্যা আছে, কিন্তু এটা শর্টকাট সিস্টেম। আমরা কি করব, যে যেহেতু দুটো শূন্য আছে তার জন্য 2 ঘর আগিয়ে দেবো দশমিক। তাহলে এখানে দিলে কি হচ্ছে? হচ্ছে না, কারণ তাহলে তোমাদের একটা ঘর হচ্ছে কিন্তু শূন্য তো আছে দুটো। তার জন্য আমাদের কি হবে? আর এক ঘর এগিয়ে নিতে হবে। তার জন্য আমরা এখানে আরেকটা শূন্য কল্পনা করলাম। এবার এখানে একটা দশমিক বসিয়ে দাও। দশমিকের আগে তুমি আরেকটা শূন্য কল্পনা করতেই পারো। এই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তো? দেখো কত সোজা ছিল অঙ্ক। এটাই কিন্তু আমাদের উত্তর। চলো উত্তর দেখি তো এটা আছে কিনা। দেখো এটাই আছে, 625। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 9 এবং 16-র গসাগু কত হবে? প্রথমত 9 এবং 16-র মধ্যে কি কোনো কিছু মিল আছে? দেখো 1 দিয়ে ভাগ যায়, তাছাড়া কোনো কিছু না। দেখো 9 কে 9, 16 কে 16, তাহলে দুজনের মধ্যে কমন ফ্যাক্টর শুধুমাত্র 1, অর্থাৎ এক সংখ্যাটা 9 কি এবং 16 দুজনের মধ্যেই যাচ্ছে ভাগ দিলে পারে, তাই না? যেহেতু এক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে একে ভাগ করা যায় না, তার জন্য এর সঠিক উত্তরটা কি হবে বলতো? এক্ষেত্রে উত্তর হবে কি? 1। অর্থাৎ 9 এবং 16-র গসাগু কত হচ্ছে? তাহলে আমাদের এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 1 অনলি। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা অঙ্ক আমরা করি। বলছে যে -50 টাকা লাভের অর্থ কি? দেখো মাইনাস বলছে, প্লাস বলেনি কিন্তু।
অর্থাৎ বিপরীত। প্লাসটাকে তুমি যদি পজিটিভ ধরো, অর্থাৎ পজিটিভ হচ্ছে প্লাস সংখ্যা, তুমি যদি লাভ ধরো তাহলে পরে মাইনাসটাকে তোমার ধরতে হবে লোকসান। অর্থাৎ এই ক্ষেত্রে লাভের বিপরীত হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার? লাভের বিপরীত হচ্ছে, কেন এখানে মাইনাস ব্যাপারটা আছে, দেখো মাইনাস বলছে, তো মাইনাস 50 টাকা লাভের অর্থ হলো 50 টাকা কি হয়েছে তোমার লোকসান হয়েছে। লোকসান বলতে যেটাকে আমরা বলি লস হয়েছে, তাই না? লস হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে 50 টাকা মাইনাস 50 টাকা লাভের অর্থ হলো 50 টাকা লোকসান বা লস হয়েছে। সাপোজ 30 টাকা হতে পারে, তখন বলতে পারে 30 টাকা লোকসান হয়েছে। যদি বলে যে 100 টাকা, তা মাইনাস 100 টাকা, তখন বলতে হবে যে মাইনাস 100 টাকা লস হয়েছে, অর্থাৎ বিপরীত অর্থ এখানে বোঝাচ্ছে। নেক্সট চলো পরের প্রশ্ন আসছে আমরা। 5 নম্বর প্রশ্নতে বলেছে 0.12 কে ভগ্নাংশে প্রকাশ করলে হয় এ নাম্বার 2/15, বিতে আছে দেখো 3/25, সিতে আছে 12/99, ডিতে আছে 11/99। এবার চলো এটা আমরা সুন্দর করে সলিউশন করি। দেখো প্রথমত আছে 0.12, তো এটার মানে কি? এই যে দশমিক সংখ্যাটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদের কি আসছে চিন্তা করো, 12 আসছে। আর এই দশমিক সংখ্যা যদি উঠিয়ে দিই তাহলে নিচে আসবে কি? দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা, চলো কালার চেঞ্জ করে বুঝতে বুঝতে শুরু হবে। দেখো একটা দুটো সংখ্যা আছে, তুমি এখানে দুটো শূন্য কিন্তু আমাদের বসলো, বুঝতে পারছো? এবার চিন্তা করো, এই যে 100কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 4×25 100, ঠিক? আর 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3। অর্থাৎ উপরে কাটাকাটি করে আমাদের আসছে 3, নিচে আসছে কত? 25 আসছে। তার মানে কোন অপশনটা আমাদের এক্ষেত্রে হতে পারে? দেখো বি নাম্বার অপশনে কিন্তু তাই আছে। উপরে কত? উপরে আসছে 3, নিচে আসছে 25, এটা কত নাম্বার অপশন? অপশন নাম্বার বি। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আমাদের বি অপশনটাই হলো রাইট। এরপরে 2 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে 2 করে। 1 নম্বর লসাগু নির্ণয় করো, অর্থাৎ এলসিএম বের করতে বলছে। তো প্রথমতই আমরা সোজা নির্ণয় করব, লিখবো এখানে 24, তারপরে কত আছে দেখো 36, তারপরে কত আছে 45, আর লাস্টে আছে কত 60, অর্থাৎ 60। প্রত্যেকটা সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে, শুধুমাত্র 45 বাদ দিয়ে। তো 2 দিয়ে দিলে আমাদের কত থাকছে? 12 দুগুণ 24, তারপরে দেখো 18 দুগুণ 36, আর 45 45ই থাকবে কারণ ভাগ করা যাচ্ছে না। আর 60 কি হচ্ছে দেখো 30 দুগুণ 60, রাইট? এবার আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 6 দুগুণ 12, 6 লিখবো। আর 18কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে দেখো 9, আর 45 45 থাকছে, আর 30কে 2 দিয়ে ভাগ করলে আসছে 15। নেক্সট এটাকে আবার আমরা 3 দিয়ে ভাগ করবো। দেখো 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 15 45, আর 3 দিয়ে ভাগ করলে 15টা কত হচ্ছে আমাকে বলো? 5 হচ্ছে এদিকে। এই সংখ্যাগুলোকে আবার আমরা কি করবো বলতো? আবার 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে? 2 থাকবে। এখানে কত থাকবে দেখো 1 হবে, 3 5 15 হবে, আর এখানে 5 হবে। নেক্সট এই সংখ্যাকে আবার 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 হবে, 1 হবে, তারপরে 1 হবে, তারপরে 1 হবে, তাই তো? এবার এই টোটাল সংখ্যাকে আমরা এখন লিখবো। দেখো এখানে লিখবো যা যা পেলাম, 2 গুণ 3 গুণ 3, তারপরে কি আসবে? একটা 5 আসবে, একটা 2 আসবে, একটা 1, আর একটা 1, আর একটা 1। এবার যদি গুণ করি, 2 দুগুণ 4, 3 4 12, 3 12 36, তাহলে আমরা এখানে 36 ভেঙে ভেঙে করবো। অঙ্ক যত সিম্পল ভাবে করবে, যত সোজাভাবে চিন্তা করবে, তত ততই তোমার অঙ্ক মিলবে। আর ক্রিটিক্যাল ভাবে করলে কিন্তু অঙ্ক খুব কষ্টে মেলে, আর ভুল হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। দেখো 5 আর 2 যদি গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে? 5 দুগুণ 10, ঠিক? এই দেখো সোজা একটা অঙ্ক। এবার দেখো 36 এর সাথে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে? আমরা অনেক বড় বড় গুণ করবো, অত গুণ করার দরকার নেই। সোজা কনসেপ্ট। 36 দেখলাম, আর এই যে বেটা বেটা শূন্য রয়েছে সেই শূন্যটা এখানে বসিয়ে দাও। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে বলো? বেরোচ্ছে হচ্ছে 360। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। খুব সোজা ছিল অঙ্কটা। চলো নেক্সট আর একটা অঙ্ক আমরা করি। এটা কিন্তু আমাদের নির্ণয় লসাগু। ওকে, তো সুন্দর করে লিখে দিতে হবে আমাদের নির্ণয় লসাগু 360। এরপরে 2 নম্বর প্রশ্ন, 60 টাকার 10% কত টাকা হবে? দেখো টাকার মানে যেন কি হয়? গুণ হয়। টাকার মানে গুণ। তাহলে এখানে লিখবো 60 টাকার মানে যেন কি হয়? গুণ। গুণ লিখলাম। এখানে আছে দেখো 10%। এবার দেখো 5% মানে কি? আমি একটু আগে বুঝলাম 5% মানে 5/100 হবে, ঠিক তো? যদি বলে 2% তাহলে কি হবে? 2/100 হবে, অর্থাৎ উপরে হবে 2, নিচে হবে 100। ওকে, এটাই হচ্ছে পার্সেন্টেজ। এভাবে সোজাভাবে চিন্তা করে দেখবে অঙ্ক হয়ে যাবে। তো তুমি চিন্তা করো, দেখো 10 টাকা, অর্থাৎ 10% যেহেতু বলছে তাহলে 10 এর নিচে কি হবে? 100 হবে। কেন? এই থিওরাম অর্থাৎ এই কনসেপ্টের উপর বেস করে আমরা এটা করবো। তাহলে এখানকার শূন্য এখানকার শূন্য কেটে গেল, এখানকার শূন্য এখানে কাটা গেল, কাটাকাটি করে আমাদের কত থাকছে? দেখো একটা 6 টাকা, 6 থাকছে। তো যেহেতু এখানে বলছে যে 6 টাকার 10% কত টাকা, তাহলে আমাদের কাটাকাটি করে কত আসছে? 6 আসছে, তাহলে লিখবো 6 টাকা। এরকম সিম্পল সিম্পল কনসেপ্টে অঙ্ক করবে, দেখবে মিলে যাবে, অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন আমরা সলভ করি। দেখো নেক্সট প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি।
ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লেখো। দেখো প্রথমত সমবাহু ত্রিভুজ আমরা জানবো। দেখো এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যার তিনটে বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। নাম দেবো এ, বি, সি। মানুষ, গরু, কুকুর, ছাগল সবারই তো নাম হয়, তো আমরা ত্রিভুজের নাম কেন দেবো না? ত্রিভুজের নাম এক্স ওয়াই জেড দিতে পারো, পি কিউ আর এস টি দিতে পারো, এবিসি দিতে পারো, যা খুশি দিতে পারো, তোমার ইচ্ছা মতো দিতে পারো। তো বলছে ত্রিভুজের কি বলছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4। সমবাহু ত্রিভুজ বলতে যার তিনটি বাহু কি হবে সমান, তিনটি বাহু সমান, তাই না? সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ আমরা বলতে পারি যে 3 বাহু দ্যাটস ইকুয়াল টু সাইন, আমরা বলতে পারি 14 কি বলবো বলো, 4 হবে, ঠিক তো? আচ্ছা, তার মানে বলবো যে বাহুর সমান সমান আমরা কি লিখবো, এখানে একটা দাগ দিয়ে দিই। বাহু সমান সমান 14.4 লিখলাম, ডিভাইড বাই লিখলাম 3। আচ্ছা, এবার তুমি কাটাকাটি করতে পারো, ভাগও করতে পারো। দেখো কাটাকাটি করি একটু তাই না? কাটাকাটি করে দেখো 3 4 12, অর্থাৎ এখানে হবে 4, তাই না? আর দশমিক আছে, তো দেখো 14, অর্থাৎ 3 4 12 2 থাকছে, আর এখানে থাকে 4। তাহলে আমাদের দেখো 3 8 24 হবে, অর্থাৎ এখানে 8 হবে। তাহলে আমাদের উত্তর কত আসছে, 4.8। তারপরে কি লিখবো আমরা, দেখো সেমি যেহেতু আছে তার জন্য সেমি এখানে লিখে দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো আমাদের কত আসলো, 4.8 সেমি। ওকে, চলো নেক্সট প্রশ্ন আবার আমরা সলভ করি। 3 নম্বরে দেখো বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে 4 করে। একটু বড় প্রশ্ন কিন্তু এবার। 1 নম্বর, 145 232 সংখ্যা দুটির গসাগুর মান কত? তারপর আছে দেখো ওই গসাগুর সাহায্যে লসাগুর মান বের করতে হবে। তো প্রথমতই আমরা 145 লিখবো, আর এদিকে 232 লিখবো। খুব ক্রিটিক্যাল টাইপের অঙ্ক, ভাবতে হবে যে কি দিয়ে আমাদের ভাগটা যায়। অনেক বড় একটা ক্রিটিক্যাল অঙ্ক। 29 দিয়ে চলো আমরা ভাগ করি। দেখো 29 দিয়ে যদি 145-কে ভাগ করি তাহলে আমাদের কত আসছে, দেখো 5 কত হয়, 150। তো 5 কত হবে, 145, অর্থাৎ 5 দিয়ে চলে গেল। আর 29-কে আমরা যদি 232-কে 29 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসছে, কারণ অনেক ক্রিটিক্যাল টাইপের একটা অঙ্ক কিন্তু এটা, ভাগ করলে পারে 29 দিয়ে ভাগ করলে। প্রথমত দেখি 8 বার দিয়ে দেখি হয় কিনা। 8 নং 72-এর 2, 8 দুগুণ 16, 17, 18, 19, 20, 21, 22, 23, অর্থাৎ 8 বার দিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আসবে কত, দেখো 8। আর বাকি কি যাচ্ছে, দেখো এখানে আছে 5, এখানে আছে 8, আর তো কিছু যাচ্ছে না। তাহলে আমাদের এখানে নির্ণীয় গসাগু হবে কত বলো তো, গসাগু সমান সমান আমরা কত লিখবো, দেখো 29 লিখবো আমাদের গসাগু, ঠিক তো? এইবার একটা সুন্দর থিওরাম কিন্তু আমাদের জানা আছে, সেটা কি, যে সংখ্যা দুটির গুণফল সমান সমান তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়। তো প্রথমত আমাদের গসাগু বেরোলো কত, 29। তাহলে আমরা লিখবো এখন সুন্দর কিছু ভাষাতে লিখবো। দেখো আমরা জানি, দেখো আমরা লিখলাম, আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। তাহলে পরে 145 একটা সংখ্যা ছিল, 232 ছিল। এটা আমরা দেখো, আমরা তো লসাগু জানি না, আমরা গসাগু জানি 29, তো 29 লিখলাম। তো লসাগুটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে পরে দেখো এই যে এক্স, এই এক্সটা কি হবে, এখানে পড়ে থাকলো, আর এখানকার 29টা কি হবে, এদিকে গিয়ে নিচে চলে গেল। তাহলে উপরে থাকলো কত আমাদের, 145 আর 232। এবার 29কে আমরা যদি 5 দিয়ে কাটি কত হয়, 145 হয়। তো কাটাকাটি করে আমাদের এখানে 5 এলো, আর উপরে আসছে কত, 232। এবার দেখো 5 গুণ 232, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত আসে, দেখো 1160। অর্থাৎ এক্স আমাদের কত আসছে, এটাই কিন্তু আমাদের সেই নির্ণীয় অ্যান্সারটা। ওকে, চলো নেক্সট প্রশ্ন করি। দেখো বলেছে যে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে, 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে লিখি। একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স, দেখো এটাও আমরা খুব সহজেই সলভ করতে পারবো। প্রথমত দেখো বলছে 70% তামা এবং বাকিটা দস্তা আছে। তো 70-র সাথে আমরা কি করবো, দেখো 20 লিখবো। গল্পটা হচ্ছে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ জন্য এখানে কি হবে, 100 হবে, ঠিক? এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, একদম সিম্পল কনসেপ্ট। 7 দুগুণে কত, দেখো 7 আর 2 থাকছে, উত্তর কত হবে, দেখো 7 দুগুণে 14 কেজি। এটা হবে আমাদের অ্যান্সার। বলছে যে 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে, তাই কি না? তাহলে 14 কেজি আমাদের তো বেরোলো তামা, টোটালটা কত, 20 কেজি। তাহলে 20 কেজির থেকে আমরা এখন 14 কেজি বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত আসবে আমাদের, 6 কেজি। বাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো তোমার সলিউশনের জন্য আমি এবার খাতায় আবার করে দিচ্ছি। দেখো এখানে কি আসছে, দেখো এই যে মোট পিতলের পরিমাণ 20 কিগ্রা,
20 কিগ্রা পিতলের মধ্যে তামার পরিমাণ আছে 70%, অর্থাৎ তামা কত হলো দেখো কাটাকাটি করে 14 আসলো, যেটা আমাদের এসছে। 20 কিগ্রা পিতলের মধ্যে 10টা আছে, ওই যে 20 থেকে 14 বিয়োগ করবো 6 কিগ্রা হয়ে যাবে, ব্যাস এটাই অ্যান্সার। নেক্সট দেখো বলেছে বাড়িতে 18 লিটার খাবার জল আছে, ওই জল কি বলেছে দেখো সমান মাপের খালি বোতলে ভর্তি করছো, যদি প্রতি বোতলে 1.2 লিটার অর্থাৎ 1.2 লিটারের কথা বলা হচ্ছে ধরে, তবে ওই জল কতগুলো খালি বোতলে ঢালতে পারবো তা হিসাব করে লিখতে হবে। একদম সিম্পল অঙ্ক। 48কে আমরা কি করবো 1.2 দিয়ে ভাগ করব, একদম সোজা। দেখো 48, এই যে বেটা দশমিক আছে, বেটা দশমিক এবার উঠাই দেবো, উঠাই দিলে কি হবে উপরে 10 হয়ে যাবে, আর নিচে কি হবে 12 হবে। দেখো 4 12 48, তাই তো 4 কত 48, এবার 4 আর 10 থাকছে, 4 থাকছে গুণ থাকছে 10, গুণ করলে কত হবে 40। বাস অ্যান্সার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, রাইট। চলো এবার আমরা সুন্দর করে সেটা সমাধান দেখে নিই। 1.2 লিটার জল ধরে একটি বোতলে ভরা যাচ্ছে, তো 12 লিটার 1.2 বলতে 12 লিটার বলবো না, 1.2 লিটারই বলবো। তো 48 লিটার জল ধরে 48/1.2, তারপরে এটাকে সুন্দর করে কাটাকাটি করবো, দেখো ওই সিস্টেমে কাটাকাটি করে 40টি বোতলে 8 লিটার জল ঢালতে পারবো, ব্যাস answer শেষ। তোমার কাছে 150 টাকা আছে, খুব ভালো, টাকা থাকা ভালো। ওই টাকার 0.3 অংশ দিয়ে খাতা এবং 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলো, তুমি কিনলা ধরো। এখন তোমার কাছে কত টাকা আছে? সিম্পল একটা ম্যাথমেটিক্স। দেখো 150 টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, অর্থাৎ 150 মাল্টিপাল 0.3 ইকুয়ালস টু 150 মাল্টিপাল বলছে 3/10, কাটাকাটি করলে 45। 150 টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, অর্থাৎ 150 মাল্টিপাল 0.4, কাটাকাটি করলে 60 টাকা হলো। তো মোট খরচ হলো কত 45 আর 60 যোগ করলে 105 টাকা হয়ে গেল। পড়ে থাকবে কত 150 টাকাতে 105 টাকা বিয়োগ করবো 45 টাকা হবে অ্যান্সার। দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 নাম্বার রয়েছে। জাহানার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো 30, 28, 34, 37, এরকম করে একটা সিরিজ গেল। এই সিরিজটা আমাদের কি করতে হবে ডায়াগ্রামে তৈরি করতে হবে। তো উপস্থিতির সংখ্যা আমরা সুন্দরভাবে কোশ্চেন প্যাটার্ন লিখবো, দেখো উপস্থিতির সংখ্যা লিখবো, ট্যালি মার্ক লিখবো, পরিসংখ্যা লিখবো। তো 13, 21, 32, 13, 21, 22 যেটা আছে লিখলাম। আর ট্যালি মার্ক কি দেখো এই 13 সংখ্যাটা কবার আছে, 13 সংখ্যাটা আছে কিন্তু আমাদের একবার, এই দেখো একবার আছে, তার জন্য ট্যালি মার্কে 1 লিখলাম, পরিসংখ্যা তো 1 হবে, ঠিক। এবার দেখো 21 সংখ্যাটা, তুমি চিন্তা করো 21 সংখ্যাটা কোথায় আছে আর কয়টা আছে। 21 সংখ্যাটাও কিন্তু আমাদের একটাই আছে, তো 21 সংখ্যাটা আমরা 1 লিখলাম। 22 সংখ্যাটাও একবার আছে, 1 লিখলাম। এবার 25 সংখ্যাটা তুমি চিন্তা করো কতবার আছে। দেখো 25 সংখ্যাটা 3বার আছে, এখানে একটা 25 আছে, তারপরে নেক্সট 25 কোথায় আছে দেখো এখানে একটা 25 আছে, আর এখানে আরেকটা 25 আছে, তাহলে 25 কটা 3টা, তার জন্য 3 লিখলাম এখানে। আর ট্যালিমার্ক লিখবো এখানে 3। একই রকম দেখো 26 আসবে কত 2বার, তার জন্য 2বার লিখবো এখানে। 27 আসবে কত একবার লিখলাম এখান থেকে 27। 28 আছে কত দেখো 3বার, 28 এখানে লিখলাম 3। এই দেখো এই যে 28 আছে এখানে, তাই না। তারপরে দেখো 29, 3বার 29 লিখলাম। 30 4বার লিখলাম। 31 একবার লিখলাম পরিসংখ্যাতে। আর এদিকে 32 একটা ট্যালিমার্কে 1, আর 32 সংখ্যাটা পরিসংখ্যাতেও 1 লিখলাম। 34 1, এখানেও 1, এখানে টোটাল পার্টটাকে আমরা এবার যোগ করে দেবো। এবার টোটালটাকে যদি যোগ করি আমাদের কত আসছে 22 আসছে, অর্থাৎ মোট আসছে কত 22। বাস অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। তো নেক্সট প্রশ্ন দেখো বলছে যে হালদার পাড়ার মোড়ে রমেন বাবুর ব্যাগের দোকান, রমেন বাবু নিজেই ব্যাগ তৈরি করেন, বাহ খুব ভালো, তাহলে তো ব্যাগ কিনতে যেতে হবে। এই সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম, আচ্ছা খুব ভালো তৈরি করলাম, তাহলে দেখি কতগুলো ব্যাগ তৈরি হয়েছে। সোমবারে 40টা, মঙ্গলবারে 30টা, বুধবারে 35টা, বৃহস্পতিবারে 25টা, শুক্রবারে 20টা, শনিবারে 30টা। এই হলো ব্যাগ তৈরির কারখানা থেকে ব্যাগ উৎপাদিত সংখ্যা। এবার আমাদের এটা কি করতে হবে সুন্দর করে, দেখো প্রশ্নটা না পড়ে অঙ্ক করাটা ঠিক না, আমি এটা করতে থাকি কিন্তু এটা ঠিক না। দেখো নিজের সুবিধার মতো স্কেল নিয়ে একটু তথ্য স্তম্ভচিত্র চিন্তা করতে, ও আচ্ছা এটা তো সোজা, এরকম একটা আমরা ছবি আঁকবো, এদিকে হয়তো আমরা দেবো ব্যাগের সংখ্যা, এদিকে হয়তো দিন সংখ্যা দেবো। তো দেখো সব থেকে বেশি সোমবার, মঙ্গলবার, বুধবার এরকম দেবো। সব থেকে যেটা বেশি ব্যাগ সেটা এরকম লম্বা দেবো, যেটা কম ব্যাগ সেটা একটু ছোট দেবো, এইরকমই। দেখো 30টা বলতে এটা দেবো, তারপরে দেবো 25টা এরকম, 20টা দেবো আরো ছোট, 30টা বলতে আবার এরকম গ্রাফ উঠলো। এই তো হলো কোশ্চিনের অ্যান্সার। তো অঙ্ক ক্রিটিক্যাল ভাবে চিন্তা করে অঙ্ক থেকে বিশাল বড় জয়লাভ করা যাবে না, অঙ্কতে ভুল হবে সব থেকে বেশি। এই হচ্ছে একটা ছবি, নিচে সুন্দর কিছু লিখবো, বাস আমাদের অঙ্ক কমপ্লিট। তো অঙ্ক মানে তো সোজা। চলো এবার দেখি অ্যান্সার শিট আমরা কিভাবে বানালাম। তো ব্যাগ বিক্রির সংখ্যা এই যে দেখো 5, 10, 15, 20, তারপর আরো কি কি আছে দেখো সংখ্যাটা, এই যে এরকম দেখো এই যে সংখ্যাগুলো উঠতেছে তাই না, 30, 25 এরকম উঠালাম। আর এখানে ডে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এবার কোন দিনকে কতগুলো ব্যাগ হয়েছে, অর্থাৎ যে দিনটা বেশি হবে সেটা বেশি গ্রাফ উঠবে, যে দিনটা কম হবে সেদিন কম গ্রাফ। দেখো সব থেকে কম শুক্রবারে এরকম উঠছে, তারা সব থেকে বেশি কোনটা সোমবারে বেশি, তাদের সোমবারে এরকম গ্রাফটা উঠলো। বাস এই হলো ম্যাথামেটিক্স, আমাদের সুন্দর একটা সলিউশন আমরা দেখলাম। ওকে, তাহলে পরে
মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো। ওকে, সামনে এক্সাম, সময় একদম নষ্ট করো না। তোমার বইতে যত অঙ্ক আছে কুটে কুটে প্র্যাকটিস করো। আমি যেভাবে বললাম বুঝে বুঝে অঙ্ক করতে, সেভাবে বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো থেকো।